দাসী, যা, এবার তোকে ঠিক যেখানে যেতে বলেছি তুই সেখানে চলে যাবি। এই রাজ্যে যেন কোনোভাবেই আর ফিরে না আসিস তুই, তাহলে কিন্তু মহা বিপদে পড়ে যাবি। কি পরি রানী, আপনি এত রাতে আমার কাছে যে কিছু বলবেন নাকি? হ্যাঁ ফুলপরি, আমি তোমার এখানে এসেছি বিশেষ একটি কারণে। আসলে আগামীকাল রাতে পূর্ণিমা তিথি, আর আগামীকালই তুমি তোমার মনুষ্যরূপ ত্যাগ করে আবার পরিরূপে রূপান্তরিত হতে পারবে। রাত্রির প্রথম প্রহর শেষ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই রাত্রির দ্বিতীয় প্রহর শুরু হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তো সাধু বাবা এলো না। আর শুধুমাত্র আজকের এই রাতটা, তারপর আমরা কাল সকাল সকাল রওনা দিব আমাদের রাজ্যের উদ্দেশ্যে। অবশেষে আমরা আমাদের সকল কাজ সম্পন্ন করতে পেরেছি, আর শুধুমাত্র আজকের রাতের অপেক্ষা। সাধু বাবা, আপনি এসেছেন সাধু বাবা? সে কতটা সময় ধরে আমি অপেক্ষা করছি আপনার জন্য, আসতে এতটা দেরি হলো কেন? রাজকুমার প্রতাপ উত্তরের পথ ধরে চলতে থাকে, আর চলতে চলতে সে একটি জঙ্গলের ভেতরে প্রবেশ করে। কিন্তু সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করতে সে দেখতে পায় জঙ্গলটা পরিপূর্ণভাবে গভীর অন্ধকার। কি, এই জঙ্গলটা এমন অন্ধকার কেন? কিছুই তো দেখা যাচ্ছে না, সামনে পথঘাট কিছুই দেখতে পাচ্ছি না। এমন অন্ধকারের ভেতর দিয়ে আমি কি করে হেঁটে এগিয়ে যাব? সাধু বাবার কথা অনুযায়ী এই বনটি হচ্ছে সেই বন যেটা আমার প্রথম বাধা হতে পারে। আর এই বনটির নাম কি যেন বলেছিল? ও আচ্ছা, মনে পড়েছে, ভয়ঙ্কর ভ্রান্তির বন। আচ্ছা, ভ্রান্তি মানে তো ভুল, আর ভয়ঙ্কর মানে তো আমি খুব ভালো করেই জানি। তার মানে কি এই জঙ্গলের ভয়ঙ্কর কিছুই কি সবই ভুল? না না, উত্তরটা ঠিক মিলল না। তবে যাই হোক না কেন, খুব একটা সহজ বাধা নয়, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যতই অন্ধকার পথ হোক না কেন। এ কথা বলে রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু কিছুটা সামনের দিকে এগিয়ে যেতেই রাজকুমার প্রতাপ অবাক হয়ে যায়, কারণ সামনের দিকে এগিয়ে যেতে সে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার দেখতে পায়। এটা কি হলো? এই ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বনটি কিভাবে দিনের আলো মতো হয়ে গেল? কি করে সব কিছু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি? যাই হোক, ভালোই হয়েছে এরকম আলো ফুটে উঠেছে। আমি যাই, আর একটু দেরি না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাকে। এরপর প্রতাপ এগিয়ে যেতে থাকে, আর তখনই সে হঠাৎ দেখতে পায় একটি মেয়ে পেছন ঘুরে সেখানে দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার ঘটে যাচ্ছে আমার সাথে। প্রথমে এই জঙ্গলটিকে দেখলাম অন্ধকারময় জঙ্গল, তারপর সামনে কিছুটা এগিয়ে এসে দিনের আলোর মতো জঙ্গলটিকে দেখতে পেলাম। এখন দেখছি এই জঙ্গলে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই মেয়েটি কে? আর এই জঙ্গলেই বা ও কি করছে? আমি কি একবার ওদিকে এগিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় ওর কাছে এগিয়ে গেলে এই জঙ্গল থেকে বের হওয়ার পথ আমি খুঁজে পেয়ে যাব। এই ভয়ঙ্কর ভ্রান্তির বন যে অতিক্রম করতেই হবে। এই মেয়ে, কে কে তুমি? এখানে কি করছো? আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? একটু ঘুরে তাকাও। রাজকুমার প্রতাপ, আমি জানি তুমি এতক্ষণে ভয়ঙ্কর ভ্রান্তির বনে পৌঁছে গেছো। আর যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ভয়ঙ্কর ভ্রান্তির বন পার করতে হবে। আর তাছাড়া রাতেরও তো খুব বেশি একটা সময় নেই। এই রাতের মধ্যে যদি তুমি তোমার ভয়ঙ্কর ভ্রান্তির বন অতিক্রম করতে না পারো, তাহলে যে তোমাকে আবার তোমার রাজপ্রাসাদে ফিরে আসতে হবে। তখন আর কোনোভাবেই কোনো দিনও তুমি পরিরাজ্যে পৌঁছাতে পারবে না। কিন্তু কেন জানি না আমার মন বলছে তুমি নিশ্চয়ই এই পরীক্ষায় সফল হবে। তুমি ভয়ঙ্কর ভ্রান্তির বন অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তবে তুমি যদি একটু বোকামি করে ফেলো, যদি কোনো মায়ায় মোহে আটকে যাও, তাহলে আর কোনোভাবেই তুমি জয়ী হতে পারবে না। আর এখন হয়তোবা তুমি সেই মায়ার সম্মুখীন হয়েছ। যাই হোক প্রতাপ, নিজেকে শক্ত রেখো এবং বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাও। আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি তোমার ভালোবাসার পরীক্ষায় জয়ী হও। হে বিধাতা, রাজকুমার প্রতাপ যেটাই করুক না কেন, সে মিথ্যে ভালোবাসার পিছে ঘুরে বেরিয়ে অনেকটা সময় নষ্ট করেছে। তবে এখন সে তার
সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে, তাই তুমি তাকে সাহায্য করো, সে যেন তার সঠিক ভালোবাসাকে নিজের করে নিতে পারে। ওদিকে উর্মিমালা আর একটু দেরি না করে নিজের পিতামশাইয়ের সামনে গিয়ে হাজির হয়। মন্ত্রীমশাই উর্মিমালাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। পিতামশাই, পিতামশাই, আপনি এখানে? দেখুন পিতামশাই, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। উর্মিমালার কথা শুনে মন্ত্রীমশাই কোনো কথা না বলে চুপচাপ উর্মিমালার মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো কি পিতামশাই, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? কোনো কথা কেন বলছেন না? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি এটা ভাবছেন যে আমি কি করে আপনার সামনে এলাম, তাই তো? আসলে পিতামশাই, আমি তো অনেকটা দিন ধরেই দেখলাম আর আপনার উপর ভরসাও করলাম যে আপনি হয়তো বা আমাকে কারাগার থেকে মুক্ত করবেন, কিন্তু আপনি তো আমাকে ওই কারাগার থেকে মুক্ত করতে পারলেনই না, আর আমি নিজে থেকেই ওই কারাগার থেকে বুদ্ধি করে পালিয়ে এসেছি। কি বলছিস মা? এ সত্যি সত্যি তুই কারাগার থেকে পালিয়ে এসেছিস? তার মানে এতক্ষণে আমি আমার চোখের সামনে তোকে সত্যি সত্যি দেখতে পাচ্ছি। এটা আমার কল্পনা ছিল না। জানিস মা, আমি অনেক চেষ্টা করেছিলাম তোকে ওই কারাগার থেকে মুক্তি করবার জন্য, কিন্তু রাজামশাই বা রাজকুমার কেউ আমার কোনো কথাই শোনেনি আর তোকে মুক্ত হতেও দেয়নি। আর তাছাড়া আমাকে রাজপ্রাসাদের মন্ত্রিত্ব থেকে বিতাড়িত করেছে, আর আমার কিচ্ছুটি করার ছিল না মা। কি বলছেন কি পিতামশাই? ওরা আপনাকে মন্ত্রিত্ব থেকে বিতাড়িত করেছে? এজন্যই তো বলি, আমার পিতামশাই কেন আমার সাথে দেখা করতে যাচ্ছে না, কেন আমাকে মুক্তও করছে না, আর আমি তো ভেতর ভেতর আপনার উপর অভিমান করে বসেছিলাম। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তাহলে কি আর আমি তোকে এই অন্ধকার কারাগারে কষ্ট পেতে দিতাম? আমি জানি তুই ভীষণ কষ্ট পাচ্ছিস সেখানে, কিন্তু তোকে আমি মুক্ত করতে পারিনি, আর আমি নিজে এখানে তোর জন্য ভীষণ কষ্ট পাচ্ছিলাম রে মা। অবশেষে তোকে আমি আমার চোখের সামনে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছি। এটা যদি সবাই জানতে পারে তাহলে তো সবাই তোকে আবার খুঁজে বের করবার চেষ্টা করবে। আমি জানি পিতামশাই, আমি জানি, আর তাই তো আজ রাতের পর কেউ আমাকে রাজপ্রাসাদের আশেপাশে কোথাও দেখতে পাবে না। শুধুমাত্র আপনার সাথে আমার একটু দেখা করার দরকার ছিল, তাই আর কি একটু এসেছি। আপনি এখানে সাবধানে থাকবেন পিতামশাই, কোথাও যাবেন না, আর আমি কিছুটা দিন গা ঢাকা দিয়ে থাকবো। না না মা, আমি যাব তোর সাথে। তোকে ছাড়া আমি কি করে এতদিন একা একা থাকবো বলতো? কিছুটা দিন কষ্ট করে আপনাকে এভাবে থাকতে হবে, কারণ আমি যাচ্ছি অনেক বড় একটা পরিকল্পনা নিয়ে, আর সেই পরিকল্পনা সফল করে তারপর আমি ফিরে আসবো। শুধুমাত্র আমি আপনার সাথে একটু দেখা করে গেলাম, এই আর কি। সাবধানে থাকবেন আপনি। ঠিক আছে মা, তোর উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে। তুই যেটা চাইবি সেটাই হবে। আর এখন তো তুই ওই রাজপ্রাসাদের কারো হাতে আর বন্দি নেই, আর তাই আমার কোনো ভয়ও নেই। তাই এবার থেকে আমি ওই রাজপ্রাসাদে সবার এমন অবস্থা করব যে ওরা ভাবতেও পারবে না। যা মা, তুই সাবধানে থাকিস। এ কথা বলে উর্মিমালা তার পিতামশের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। কি হলো, তুমি এখনো পেছন ঘুরে দাঁড়িয়ে আছো? দয়া করে আমার দিকে ঘুরে তাকাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখনই মেয়েটি ঘুরে তাকায়, আর মেয়েটি ঘুরে তাকাতেই রাজকুমার প্রতাপ একেবারেই অবাক হয়ে যায়, কারণ সেখানে যে মেয়েটি ছিল সেই মেয়েটি আর কেউ ছিল না, সেটা ছিল তারই ভালোবাসার ফুলপরি। এ কি ফুলপরি, তুমি তুমি এখানে কি করছো? আমি তো জানি তুমি পরী রাজ্যে, আর তাই তো আমি তোমাকে আনার জন্য পরী রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু তুমি এখানে কি করছো সেটা আমাকে খুলে বলো। রাজকুমার প্রতাপ, আমি জানতে পেরেছি যে আপনি আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য পরী রাজ্যে যাচ্ছেন, আর পরী রাজ্যে যাওয়া তো এতটা সহজ কাজ নয়। পরী রাজ্যে যেতে গেলে যে আপনাকে অনেক বাধা উপেক্ষা করে তারপর যেতে হবে, আর তাই এইসব বাধা অতিক্রম করতে যদি আপনি ব্যর্থ হন, পরী রাজ্যে পৌঁছাতে না পারেন, তাই আমি নিজে থেকে
আপনার কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছি, কিন্তু যখন জানতে পেরেছি যে আপনি ভয়ঙ্কর ভ্রান্তির বন পর্যন্ত পৌঁছে গেছেন, তাই তো আমি এখানে আপনার জন্য অপেক্ষা করে যাচ্ছিলাম। তাই নাকি? তাহলে আমাকে কষ্ট করে আর পরী রাজ্যে যেতে হবে না। ভালোই হলো। তাহলে দেরি করো না ফুলপরি, আমার সাথে চলো। এবার রাজপ্রাসাদে ফিরে চলো। আর তাছাড়া তোমার সাথে আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। এবার অন্তত তুমি ফিরে চলো। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাব তো, কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? আমরা কিছুটা সময় এখানে কাটাই। এই জায়গাটা কত সুন্দর, দুজনে এখানে সময় কাটালে আমার ভালোই লাগবে। কিন্তু না ফুলপরি, আমরা তো এখানে বেশি একটা সময় কাটাতে পারবো না, কারণ এই বনে যদি আমরা আজকে রাতটা কাটিয়ে দেই তাহলে তো বিপদ হয়ে যাবে। আমি তোমাকে বলেছি কোনো বিপদ হবে না। আমি যেহেতু বলেছি এখানে সময় কাটাতে হবে, তাহলে অবশ্যই কাটাতে হবে। আর তাছাড়া এত তাড়াহুড়ো কিসের? তুমি যদি এখানে আর দেরি না করো, আমি কিছুতেই তোমার সাথে যাব না। এ কি, ফুলপুরি আমার সাথে এভাবে কথা বলছে কেন? ও তো কখনো কোনো দিনও আমার সাথে এভাবে কথা বলেনি, তাহলে কেন এমনটা করছে ও? আচ্ছা, আমি ভুল করছি না তো? এটা সত্যি আমার ফুলপুরি নাকি এটা কোনো ভ্রান্ত কিছু? সেটা হয়তো হবে, কারণ এটা তো ভয়ঙ্কর ভ্রান্তির বন। যে কোনো কারণে এই ভ্রান্তির বন আমাকে এখানে ভুল করানোর চেষ্টা করবে, আমাকে আটকানোর জন্য। না না, এই ভুল আমি কিছুতেই করব না। আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমি বুঝতে পারছি রাতের প্রহর শেষ হতে আর খুব সামান্য সময় বাকি। এই সময়ের মধ্যে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এ কথা বলে রাজকুমার প্রতাপ ফুলপরির দিকে একটুও না তাকিয়ে সোজাসুজি সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই ফুলপরি রূপে সেই মেয়েটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। সকাল হয়ে যায়। ওদিকে সকাল সকাল রাজকুমার চন্দ্রকুমার এবং রাজামশাই রওনা দিয়েছে নিজের রাজ্যে ফেরার উদ্দেশ্যে। তারা জলপথে জাহাজে করে রওনা দেয় রূপনগর রাজ্যের উদ্দেশ্যে। কি রাজকুমার, এবার স্বস্তি লাগছে তো তোমার? নিজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য তো একেবারে অস্থির হয়ে উঠেছিলে। হ্যাঁ পিতামশাই, আসলে এভাবে আমি রাজপ্রাসাদ থেকে এসেছি ফুলকুমারীকে জানিয়েও আসতে পারিনি, তাই মনটার মধ্যে বড্ড অস্থির লাগছিল। আর তাছাড়া আমরা কদিনের জন্য এসে কতগুলো দিন এখানে কাটিয়ে দিয়েছি, আমার যে রাজপ্রাসাদে ফিরে যাওয়ার জন্য মনটা বড্ড ছটফট করছে। হ্যাঁ রাজকুমার, শুধু তোমার নয়, আসলে রাজপ্রাসাদে ফেরার জন্য আমার মনটাও কেমন কেমন করছে। আসলে এতগুলো দিন একসাথে তো রাজপ্রাসাদের বাইরে খুব একটা থাকা হয়নি, তাই আর কি। যাই হোক, অবশেষে আজ আমরা ফিরে যাচ্ছি। আর তাছাড়া আমাদের বাণিজ্যটা সফল হয়েছে, তাই না? হ্যাঁ পিতামশাই, সত্যি বলতে এবার আমাদের বাণিজ্য এমনভাবে সফল হবে, প্রথমে যখন আমরা খবর পেয়ে ছুটে এলাম তখন তো ভেবেছিলাম হয়তো এবার আমাদের অনেক বড় লোকসান হয়ে যাবে, কিন্তু বিধাতার ইচ্ছায় আমরা এবার আমাদের বাণিজ্যে অনেক বেশি লাভবান হয়েছি। হ্যাঁ, আসলে আমরা না আসলে এটা হয়তো সম্ভবই হতো না। নিজে থেকে নিজেদের বাণিজ্যের কাজ করলে সবসময় সফল হওয়াটাই স্বাভাবিক। এ কি, হঠাৎ করে এভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল কেন? রাজকুমার এবং মহারাজ ফিরে আসার পর তাদের পছন্দের কিছু খাবার খাবে, এতে তারা ভীষণ খুশি হবে এই খাবারগুলো দেখলে। আর আজ দুপুরবেলা আমি চিন্তা করেছি সবাই একসাথে খাবার খাবো। ও আচ্ছা, তাহলে তো ভালোই হবে যুবরানী। তবে যুবরানী, একটা কথা বলি, আপনাকে না আজ ভীষণ সুন্দর লাগছে দেখতে। আপনি সবসময় এভাবে হাসি মুখে থাকতে পারেন না? আপনাকে হাসি মুখে দেখলে যে বড্ড ভালো লাগে। আর অনেকটা দিন পর আপনাকে এইভাবে খোলা মনে হাসি খুশি দেখতে পাচ্ছি। খুশি হব না? আমি এই পৃথিবী থেকে অশুভ শক্তিকে বিদায় করতে পেরেছি। আর তারপর রাজকুমার এবং মহারাজ এতগুলো দিন পর রাজপ্রাসাদে ফিরছে, তাই মনখানা ভীষণ উৎফুল্ল। যাই হোক, এত কথা না বলে রান্নাটা শুরু করতে হবে। তুমি শুধু আমার রান্নাগুলো জোগাড় করে দাও তো দেখি, বাকিটা আমি সেরে ফেলছি। এ কি, সকাল হয়ে গেছে দেখি, আর আমি তো মনে হচ্ছে
একটা বাধা অতিক্রম করে ফেলতে পেরেছি। আমি তো ভাবতে পারছি না এত তাড়াতাড়ি আমি আমার প্রথম বাধাকে অতিক্রম করতে পারবো। যাই হোক, আর দেরি করব না, এবার আমাকে আমার দ্বিতীয় পরীক্ষার দিকে এগিয়ে যেতে হবে। খুব অল্প সময়ের মধ্যে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে প্রথম বাধা অতিক্রম করতে আমার বুদ্ধি খাটাতে হয়েছে, আর দ্বিতীয় বাধা অতিক্রম করতেও আমি একইভাবে আমার বুদ্ধি খাটাবো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমার দ্বিতীয় বাধা অতিক্রম করে ফেলবো। আর আজই তো সেই দিন, আজকের এই দিনেই তো পরিরাজ্যের সবাই মিলে আমার ফুলপরীকে মানুষরূপ থেকে পরীতে রূপান্তরিত করবে। আজ রাত পূর্ণিমা তিথিতেই তো সেটা সম্পূর্ণ করবে, কিন্তু তার আগে আমি আমার এই দুটো বাধা অতিক্রম করে আমার ফুলপরীর কাছে গিয়ে হাজির হব, আর ওকে সসম্মানে আমার রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসব। কোনোভাবেই আমি ওকে পরীতে রূপান্তরিত হতে দেব না, কোনোভাবেই না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।